নমস্কার। ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট গবেষক মাননীয় শক্তিনাথ ঝা। তার সঙ্গে কথা বলবেন, আড্ডা দেবেন কথা সাহিত্যিক নিহারুল ইসলাম। আমি ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে আপনাদের দুজনকে আমাদের এই শোয়ে অভ্যর্থনা জানাচ্ছি। নমস্কার। ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে আমি নিহারুল ইসলাম। মাসমশাই, আপনার গবেষণার এবং আগ্রহের মূল জায়গা লোকজীবন, লোকসমাজ। কিভাবে এই চর্চার দিকে ক্রমশ আপনি এগিয়ে এলেন? আসলে আমি জন্মেছিলাম জলপাইগুড়ি জেলার একটি খুব অজ গ্রামগঞ্জে আর কি। পরে এই যে 5টি থানা পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয়, সেই বোধহয় ভীমপুকুরে। আমরা ছোটবেলা, আমাদের মাতৃভাষা ছিল রাজবংশী। চারপাশে রাজবংশী মানুষেরা ছিল আর মুসলমান সমাজের মানুষ ছিল। এরা যে আলাদা বা বিশেষত্বপূর্ণ, ক্লাস 4 অবধি আমি সেখানে ছিলাম। 52 সালে আমরা এপারে এক্সচেঞ্জ করে চলে আসি। ছোটবেলা যে মানুষদের দেখেছি, তথাকথিত ভদ্রলোকদের আমরা ভাটিয়া বলতাম, রাজবংশীদের মতোই। ভাটিয়া মানে সাঁওতালরা দিকু শব্দটা যে খারাপ অর্থে ব্যবহার করে, এরকম অর্থ। মিথ্যা কথা বলে, ঠক ইত্যাদি, ভাটিয়া কথাটার এরকমই অর্থ। সুতরাং আমাদের মাতৃভাষা যেহেতু রাজবংশী ছিল, সুতরাং আমরা একই রকম মানুষ ছিলাম, এটাই মনে হয়েছিল। আমি মাধ্যমিক পাশ করার পর আনন্দচন্দ্র কলেজে ভর্তি হই এবং ভর্তি হয়ে ছাত্র আন্দোলন এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে নানাভাবে জড়িত হয়ে পড়ি। এই জড়িত হয়ে পড়ার পরেই শ্রেণী, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, এই বোধগুলো আমার মধ্যে অনুপ্রবিষ্ট হয়। কিন্তু এই কথা স্বীকার করতে কোনো দুঃখ নেই, এগুলো আইডিয়া ছিল। চারপাশে যে গরিব মানুষরা, তাদের দেখিনি, একটা আইডিয়া শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, এইটা মনে করতাম। কিন্তু আমি ছাত্র ফেডারেশনের নেতৃত্বে ছিলাম, একটা সময় কমিউনিস্ট পার্টির কলেজ জীবনে সদস্যপদ পাই। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি। সেখানে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম ইউনিয়নের। তারপর আরও কিছু ছিলাম, রাজনৈতিক নানা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। ছোটবেলা একজন মানুষের সঙ্গে প্রায় দেখা হতো, তার কথা আমরা বুঝতাম না। এই মানুষটির নাম চারু মজুমদার। তার কথা বুঝতামই না, খুব স্বপ্নের একটা দেশের মতো কথা মনে হতো। তার এক ক্যাডার, আমরা তার খুব ঘনিষ্ঠ ছিলাম। এবং চীন ভারত যুদ্ধ যখন হয়, হঠাৎ করে, এর আগে চিন্তা চেতনাগুলো ছিল, আমরা কথা শুনতাম, আমাদের অগ্রজ দাদাদের কথা শুনতাম। এই প্রথম নিজেদের কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছিল। চীন একটি দেশ, ভারতবর্ষ কেন আক্রমণ করলো, দখল করলো, এগিয়ে এলো, এবং এই প্রথম বোধহয় রাজনৈতিক চিন্তা চেতনা আমাদের মধ্যে এলো। তখন বয়স কত আপনার? জাস্ট ইউনিভার্সিটিতে পড়ছি, 6th ইয়ার। তখনই চীন ভারত যুদ্ধ হয়েছিল এবং তখনই এই শ্রেণী, তাদের ক্ষমতা, আমরা মধ্যবিত্তরাই মনে করতাম আমরাই সবকিছু, পার্টিটা আমাদের, আমরা নেতা, তাই না? এই যে বোধগুলো, এই বোধগুলো হঠাৎ পাল্টাতে শুরু করলো যে আমরা অনধিকারী এখানে, যারা অধিকারী। এবং এই লোক সমাজ,
ইউরোপীয় যে লোকের সংজ্ঞা, আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে লোক সাহিত্য স্পেশাল পেপার চালু হয় শুধু পড়তে, সেটা আমার কোনো আগ্রহ ছিল না। আমি মধ্যযুগে মানে বৈষ্ণব পদাবলী এবং শাক্ত মানে মঙ্গল কাব্য যে স্পেশাল পেপার, সেটা আমি নিয়েছিলাম, কোনো আগ্রহ ছিল না। কারণ লৌকিক জীবনে যেগুলো গান ধাঁধা ছড়া কোনো আগ্রহ ছিল না। কিন্তু পরবর্তীকালে এই লোকজীবনকে গভীরভাবে জানা দরকার, দেখা দরকার, এবং এটা আরো দৃঢ় হলো পরবর্তীকালে যখন পশ্চিমবঙ্গ প্রায় লাল হয়ে গেল, কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেল 77 সাল না, তারও আগে থেকে, এটা 66 থেকেই শুরু হলো, খাদ্য আন্দোলন থেকেই শুরু হলো আর কি। ক্ষমতায় গেল একটু পরে নকশাল আন্দোলন, তখনই গোর্কি নিজে পড়লাম, চীনের সাংস্কৃতিক বিপ্লব এবং নিচুতলার মানুষের সংস্কৃতি, এবং বস্তুবাদ বলতে একটা অস্পষ্ট তাত্ত্বিক ধারণা ছিল, কিন্তু বাস্তবিক জীবনে বস্তুবাদ কি সেটা কখনো বোঝার চেষ্টা করিনি। তখনই লোকজীবন এবং লোক সমাজ এরাই মূল স্রোত, আমরা মূল স্রোত নই, এবং এদের অনুশীলন করা, জানা, বোঝা গুরুত্বপূর্ণ, এই বোধটা ভেতরে ভয়ঙ্করভাবে জাগ্রত হয়েছিল। শিক্ষক হিসেবে মনে হতো আমরা সবাইকে শেখাবো, কিন্তু এই প্রথম মনে হলো যে লার্ন ফ্রম দেম, তাদের কাছ থেকে শেখো। এই বোধটার জন্ম এই 6-এর দশকেই আমার মধ্যে হয়েছিল, এবং একটা সময় গোটা পশ্চিমবঙ্গের মানুষদের মনে হয়েছিল যে আমাদের সমাজের পরিবর্তন সমাসন্ন, সবারই প্রায় মনে হয়েছিল। কিন্তু এই সমাজের পরিবর্তন হলো না। চোখের সামনে দেখলাম চারু মজুমদার ধরা পড়লেন, নিহত হলেন, মাও সেতুং চলে গেলেন। রাশিয়া তো আগেই সমাজতন্ত্রকে বরবাদ করে দিয়েছে, চীনে অন্যরকম। তখন মনে হচ্ছিল এই বস্তুবাদ আমাদের যে শ্রেণী, বিশেষত কৃষক শ্রেণী, যাদের চারপাশে দেখতাম, শ্রমিক শ্রেণী খুব নেই, ছোটবেলা আমি শ্রমিক শ্রেণীর মানুষ খুব দেখিনি, জলপাইগুড়িতেও রিক্সা চালক ইত্যাদি বিশুদ্ধ যন্ত্র শ্রেণী, মুর্শিদাবাদেও খুব শ্রমিক শ্রেণীর মানুষ দেখিনি, অন্যরকম শ্রমিক দেখেছি। কিন্তু কৃষক, এদের জীবনে একটা অনুসন্ধান করার চেষ্টা হলো যে বস্তুবাদের কোনো ভিত্তি আছে নাকি, এদের চিন্তা চেতনা আমাদের থেকে আলাদা কিনা। এবং তখনই পাশ্চাত্যের যে লোক সংজ্ঞাটা, ভদ্রলোকেরা যে সংজ্ঞাটা দিয়েছিল, ম্যাটার অফ ডিস্টেন্স পাস্ট, সামন্ত যুগের কতগুলো চিন্তা ভাবনা, এগুলো নয়, আমাদের যে লোক শব্দ অর্থশাস্ত্রে ইহজীবনকে সুখী করার যে সমস্ত শাস্ত্র, তাই না, কৃষিবিদ্যা, আয়ুর্বেদ থেকে লোকায়ত শাস্ত্র যাদের বলে, এবং লোক মানে টয়লিং মাস, এটা আমার কাছে স্পষ্ট। আমাদের ঐতিহ্যে লোকের ব্যবহার হচ্ছে টয়লিং মাস, ভদ্রলোক, লোকের বিপরীত শব্দ ভদ্রলোক। এবং রবীন্দ্রনাথ লোকহিত একটি প্রবন্ধে কথাটা বলেছেন। এবং তাদের চিন্তা ভাবনা, সভ্যতা, সংস্কৃতি একটা সমান্তরাল ঐতিহ্য হিসাবে বয়ে চলেছে, এবং এইটাকে নিজের একটা আশ্রয়ও করতে চাইলাম। এতদিন যেভাবে পড়াশোনা করেছি, এতদিন যে কোনো চিন্তা চেতনা করেছি, সেগুলোকে পাল্টিয়ে
আমাদের মূল স্রোতটাকে বা এই ঐতিহ্যটাকে সমাজে কোনোভাবে খুঁজে পাওয়া যায় কিনা এইটা খুঁজতে গিয়েই আমি বোধহয় এখানে লোক সমাজের দিকে এগিয়ে গেলাম। আমরা অনেক কিছু জানতে পারলাম। এবারে আসি বাংলার লোকজীবন এবং লোকসমাজের বস্তুনিষ্ঠ অনুসন্ধানের যে ধারা, সেটা আপনি কিভাবে দেখেন? কাদের অনুসন্ধান প্রয়াসকে আপনি সামনে রাখবেন? আমি 1965 সাল ইউনিভার্সিটি পরীক্ষার পরেই আমি গুরুতর অসুস্থ হই, প্রগেছি। খুব খারাপ অবস্থায় 3 মাস প্রায় ডেথ বেডে মেডিকেল কলেজে ছিলাম। তারপর 1 বছর বাড়ি থেকে বেরোতে পারিনি। তারপরে নানা কারণে উত্তরবঙ্গে আমার চাকরি হবে না। কি কারণ সেটা আর আমি বলছি না। আমার নিজের কলেজে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েও সেটা ক্যান্সেল হয়েছিল। যাই হোক, মোটামুটি এমএ রেজাল্ট একরকম ছিল, সেই জন্যে তখন প্যানেল হতো গভর্নমেন্ট স্পন্সর কলেজের জন্য। পুরুলিয়ায় আমি যখন 1 বছর পরে কলকাতায় ফিরে আসি, ডিপিআই অফিসে যাই, যে আমার নাম অনেক উপরে আছে, আমি কাজ পাইনি, বলেছে আপনি আসেন। আমি সব বললাম। পুরুলিয়ায় আমি গিয়েছিলাম, 2-3 মাস ছিলাম। তারপর কেন কলেজে অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেলাম পরে। জলপাইগুড়ির কাছাকাছি বহরমপুর, পুরুলিয়া আমার খুব অপরিচিত মনে হচ্ছিল। আর তখন আমি অসুস্থ থাকতাম, ঠান্ডা লাগলেই মানে সর্দি কাশি শুরু হয়ে যেত, জ্বর হতো। এখানে চলে এলাম। এখানে যখন এলাম তখন সিপিএম এর মেম্বারশিপ আমার ছিল, এবং নানা সূত্রে গ্রামে যেতে হতো। অধ্যাপকরা কেউ গ্রামে যায় না, আছে না অধ্যাপক বা শিক্ষকদের গ্রামের কোনো অনুষ্ঠান হলে গ্রামে যাওয়া। এই সুযোগ পেলেই আমি গ্রামে যেতাম, এবং গ্রামে যে জায়গাগুলো যেতাম মূলত বাগড়িতে বেশি যেতাম, ছাত্ররা বলতো। আর রাজনৈতিক কোনো মিটিং, অন্যরকম সাংস্কৃতিক মিটিংগুলোতে হয়তো অনন্তদা বা সন্তোষ ভট্টাচার্য তখন ছিলেন, এরা বলতেন চলো একটা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান, সেখানে যেতাম। এবং একটা জিনিস তখন আমি খুঁজছিলাম, এরা আমাদের অপরিচিত, উত্তরবঙ্গ আমার পরিচিত, কিন্তু এটা তো অপরিচিত। অপরিচিত হতে খুব সুবিধা হয়েছিল, সবকিছু চোখে পড়ছিল, তাই না? ভাষাটা, আচার অনুষ্ঠান, মানুষজন। এবং এই সময় আমি আগেই বললাম, গোর্কি এবং গোর্কি লোক সংস্কৃতি নিয়ে যে আলোচনা আমাকে অসম্ভব প্রভাবিত করেছিল। আর চীন বিপ্লবে এই লোককথা বা লোক ঐতিহ্য এবং এক একটি লোকবিদ্যা, মানে ইনক্লুডিং অ্যাকুপাংচার, বিসর্জন না দিয়ে এর বিজ্ঞানের সত্য আবিষ্কারের যে প্রচেষ্টা, মনে হয়েছিল আমাদের ঐতিহ্যেও নানা মূল্যবান জিনিস আছে, আমরা সেগুলোকে ঠিক খোঁজ করিনি। এই সময় দীনেশচন্দ্র সেন আমাকে খুব প্রভাবিত করেছিল, বৃহৎবঙ্গ। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা তো পড়তামই, নিহার রঞ্জন রায়ের লেখা পড়তাম। বাংলায় বস্তুবাদের উপর যে বইগুলো, দক্ষিণারঞ্জন শাস্ত্রী, হেমন্ত গঙ্গোপাধ্যায়, এস.এন. দাশগুপ্ত, গোপাল হালদার, আমাকে অভিভূত করেছিল একটা জিনিসে, ধর্মের প্রতি ভয়ঙ্কর আমার আপত্তি ছিল। কবিগান আমি শুনতাম না, ধর্ম নিয়ে কচকচি, তাই না? এ কারণে একেবারে কোনো আগ্রহ ছিল না। কিন্তু গোপাল হালদার চমকে উঠলাম পড়ে। উনি বললেন মধ্যযুগে যত বিক্ষোভ ধর্মীয় ফর্মে এটা আত্মপ্রকাশ করেছিল, এবং এই সময় নিম্নবর্গের ইতিহাস আমি একটু দেখি। নিম্নবর্গের ইতিহাসে এদের যে ধর্ম চেতনা, তার মধ্যে অন্য উপাদান খোঁজা হয়েছে। সুতরাং ধর্মকে যতটা আমি অবজ্ঞা করতাম,
ততটা অবজ্ঞা করছিলাম না। এই সময় বিনয় সরকার পড়ি আমাদের সংস্কৃতিকে একটু অদল বদল করে তিনি কিভাবে মালদহের গম্ভীরাকে অসাধারণ একটা জায়গায় নিয়ে গিয়ে গেলেন সেটা দেখছিলাম। উপাদানগুলো ছিল, শুধু একটু যারা মাজা করলেন। বিনয় ঘোষের লেখা পড়তাম এবং আমাদের এই সংস্কৃতির মধ্যে এই প্রগতিশীল উপাদান কি কি আছে এটা খুঁজতাম। আমি অন্যত্র বলেওছি যে তখন একটা নিজের গরজে এক ধরনের লেখা আমি লিখতে শুরু করি যে আমাদের এই প্রগতিশীল সংস্কৃতিতে কাদের অবদান আছে। আমি প্রথম নজরুলকে নিয়ে কিছু লেখা লিখি এবং আলোচনা করি, তারপর সুকান্তকে নিয়ে ইত্যাদি। তখন নজরুলকে নিয়ে আলোচনা করতে আমার এখনো মনে আছে হরিহর পাড়ায় যাই, আর আমাদের বক্তব্য ওখানকার মানুষ কখনো শোনেনি, তারা অভিভূত হয়ে যায়, তাই না? রুশ বিপ্লব কিভাবে দুঃখ মিয়াকে নজরুলে পরিণত করলো, তার সেই ছোট গল্পগুলো, মানে পূবের গগনে তিনি লাল সূর্য দেখছেন, এই তথ্যগুলো নজরুলের পরিচিত আলোচনায় তো আমরা বলতাম না। সেইখানের কিছু মানুষ হঠাৎ, তার প্রথম ছেলে মারা যায়, কৃষ্ণ মোহাম্মদ নাম দিয়েছিলেন, এসে আমাকে জিজ্ঞেস করেন যে এই ছেলেটি বেঁচে আছে কিনা। তা আমি বললাম না। মানে আপনি কে, পরিচয় দিলেন? আমি একজন বাউল। আমি বললাম হিন্দু না মুসলমান? বললাম যে বাউল। আশ্চর্য, হিন্দু মুসলমান পরিচয় দিলেন না। আমাকে যারা নিয়ে গেছিলেন তারা খুব বিরক্ত হচ্ছিল, এই মানুষটির সঙ্গে কথা বলছিলাম। তার জামাই এলো এবং তারা সবাই তাদের নিজেদের বাউল পরিচয় দিল, বললো আমরা হিন্দু মুসলমান মানি না। আমি খুব চমকে উঠলাম, সবার সামনেই বলছে যে আমরা বাউল, হিন্দু মুসলমান মানি না। পরবর্তীকালে এদের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ কথা হলো, তখন চমকে ওঠার মতো কিছু শব্দ শুনলাম, যে শব্দগুলোকে আমি খুঁজছিলাম। অনুমান মানি না। অনুমান মানে যার কোনো বাস্তব অস্তিত্ব নেই, বর্তমান যার অস্তিত্ব আছে সেগুলোকে মানি। যার তো একটা কাল্পনিক শব্দ দেখা যায় না। এবং এদের সঙ্গে ধীরে ধীরে একটা সম্পর্ক গড়ে উঠল। এই সম্পর্কের মাধ্যমেই যেগুলো চোখে পড়েনি চোখে পড়লো। মুসলিমরা বিয়েতে গান করে, নাচ করে, এটা তো আমাদের কাছে অপরিচিত। অনেকেই শাখা পড়ে। তখনই জানলাম সিঁদুরের সঙ্গে বৈদের বা হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। সিঁদুরও দেয়? হ্যাঁ, সিঁদুরও পড়ে। অর্থাৎ কত রকম উৎসব করে। যেমন আমাদের মধ্যেই আছে, ধরুন মানে আমাদেরকে বলা হয় পাঠান, আমরা ইউপির অরিজিন। তো আমাদের বাড়িতে বৌমা বরণ করা, সেটা হচ্ছে আপনার ওই দুব্বা ঘাস, চাল। আচ্ছা বলেনি, এতে তোমার কথাটাই বলি। আমি তখনই কঞ্চি পাঠান আর কলা পাঠানদের কথা জানতে পারলাম, এটা অ্যাড করি তোমাকে। এবং মজা, তখনই চমকে উঠলাম দেখে যে একটা সময় মোগলরা পাঠান শাসনকে ধ্বংস করছে। বাংলার পাঠান শাসক কোথায় যাবে? পাঠান তো বৌদ্ধ ধর্মের কেন্দ্র, পেশোয়ার, বৌদ্ধ ধর্মের মূল কেন্দ্রটা ওখানে। তারা কোথায় যাবে? বাংলা ভাষা সংস্কৃতির সঙ্গে মিশে গেছে। ঐক্যবদ্ধ হয়ে তারা মোগল শাসনের বিরুদ্ধে লড়াই করছে। যত পৃষ্ঠপোষক সাহিত্যের ইতিহাস থেকে দেখছি, তাই না? সমস্ত হোসেন শাহ থেকে শুরু করে। এবং এই পাঠানরা, পরাজিত পাঠানরা এই সমাজের ঘনিষ্ঠ। তখনই চমকে উঠলাম ভূপেন দত্তের বই পড়ে এবং চৈতন্য চরিতামৃত পড়ে, যে এক পাঠান যুবরাজকে স্বয়ং মহাপ্রভু চৈতন্য দীক্ষা দিচ্ছেন। বিশাল একটি সম্প্রদায় উড়িষ্যায়, পাঠান বৈষ্ণব, বিশাল সম্প্রদায়।
অর্থাৎ আমার কাছে হিন্দু সমাজের সঙ্গে এরা ঐক্যবদ্ধ হচ্ছে, এগুলো হিন্দু প্রভাব নয়। সিঁদুরের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, শাখারও সম্পর্ক নেই। এই যে লোকের ঐতিহ্য প্রবাহিত, মানে দীনেশ সেন আমাকে একটু হেল্প করেছিল, বাংলার নিজস্ব সংস্কৃতি যেটা আজকে প্রশ্নের মুখে এসেছে, বিশেষত বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, যে সত্যি বাঙালি জাতীয়তাবাদ বলে কিছু আছে কিনা, এর আগেও প্রশ্ন ছিল। এই জিনিসগুলো আমার কাছে একটু বেশি করে গুরুত্ব পায়, এবং লোকজীবনের সব কিছু, সমগান, বিয়ের গান থেকে করে মেয়েদের ভূমিকা, পুরুষদের ভূমিকা, হিন্দু মুসলমান সম্পর্ক এরা কিভাবে দেখছে, এই লোকজীবন আমার শেখার এবং দেখার প্রধান বিষয়ে পরিণত হয়। মূলত মধ্যবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আপনি সত্যনিষ্ঠ অনুসন্ধান চালিয়েছেন। এসব নিয়ে কিছু বলুন, কিভাবে এসব জায়গায় আপনার গবেষণা ক্ষেত্র হয়ে উঠল? উত্তরবঙ্গে যদিও আমার জন্ম, উত্তরবঙ্গে আগেই বলেছি আমি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, কমিউনিস্ট পার্টির সদস্যও ছিলাম, ছাত্র ফেডারেশনের নেতৃস্থানীয় কর্মী ছিলাম, কিন্তু জনজীবনকে সেইভাবে দেখিনি। একটা আইডিয়া ছিল, ধারণা মাত্র। হ্যাঁ, আইডিয়া, শ্রমিক কৃষক একটা আইডিয়া, কিন্তু এইভাবে জীবনকে দেখিনি। পরবর্তীকালে আমার গোটা জীবনের অভিজ্ঞতা থেকে উত্তরবঙ্গ নিয়ে আমি কিছু জিনিস লিখি। একটা সময় আমি সমসঙ্গীত সংগ্রহ করি, তখন উত্তরবঙ্গে গিয়েছি, সেখানকার নানা রকম সমসঙ্গীত আমি সংগ্রহ করেছিলাম। আমার পরিচিত মানুষরা সেখানে সাহায্য করেছিল। আর দক্ষিণবঙ্গে ঠিক ঢেউ যেভাবে যায়, একজন পরিচিত লোকের মাধ্যমে আরেকটা জায়গায় গেছে, সেই জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে, সেই জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে, সেই জায়গায় বলেছে এইখানে এটা আছে, তাই না, আমাকে নিয়ে গেছে কেউ। এইভাবে একটার পর একটা জায়গায় মানুষের সাহায্যে আমি দেখেছি। রারে একটা সময় আমি গেছি এবং ঘুরেছি। আমার দুর্ভাগ্য, আমি কোনো সংস্থা থেকে কোনো অর্থনৈতিক কোনো সাহায্য কখনো পাইনি। তখন কলেজের মাইনে অসম্ভব কম, বলতে লজ্জা নেই। আমি কোনো বাড়িতে গেছি, তারা আমাকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। কোনোদিন কোনো বাড়িতে একটা মিষ্টি বা একটা ফল কিনে আমি নিয়ে যেতে পারিনি, যাইনি, কারণ অর্থনৈতিক অসুবিধা ছিল। কোনো ক্রমে বাস ভাড়াটুকু জোগাড় করতাম, অধিকাংশ জায়গায় সাইকেলে যেতাম, হেঁটে যেতাম। রারে একটা সময় আমার এখানকার সম্পর্ক দিয়েই লতায় পাতায় জড়িত বাউল ফকির এবং অন্যান্য শিল্পীরা, তো তারা আমাকে রারে কোনো জায়গায় নিয়ে গেছে। রারে সামার ভ্যাকেশনটা সুযোগ পেলেই এখানে বাগরিতে বা এই এলাকায় শুক্রবারে হয়তো বেরিয়ে যেতাম, শনিবার রোববার, শনিবার অফ ডে ছিল, রোববার রাতে ফিরে আসতে হতো। এইভাবে কাজ করেছি। কিন্তু সামার, দুটো সামার আমি রাড়ে ঘুরে বেড়েছি, পুরুলিয়া, বাঁকুড়া। এবং ওই একজন লোক বললো এখানে একটা জিনিস হচ্ছে, চলুন, ওখান থেকে বলছে আরেকটা জায়গায় চলুন। এইভাবে ঢেউয়ের মতো ঘুরে বেড়েছি। আর আমার দু একজন সঙ্গী ছিলেন, তারা সঙ্গিনী ছিলেন, একজন অ্যানথ্রোপোলজির, উনি আমাকে একটা মজার কথা শিখেছিলেন, যে যখন ফিল্ডে কাজ করতে যাবে তুমি কিচ্ছু জানো না, নির্বোধ, জিরো, এই পজিশনে দাঁড়িয়ে থেকো, তাহলে অনেক কিছু পাবে। তুমি অধ্যাপক এই পরিচয়টাও দিও না, তাই না, তাহলে মানুষ কথা বলবে, বোঝাবে। আর তারা যদি মনে করে তুমি অনেক কিছু জানো, কথা বলতে ভয় পাবে। আর আমার একটা সুবিধা হয়েছিল, আমি যাদের মাধ্যমে যেতাম আমি তাদেরই একজন ছিলাম।
একজন একটা চোখ অন্ধ একজন সাই গুরু আমাদের নিয়ে বেড়াতেন রাড়ে। 15 দিন তিনি এক নাগারে তার সঙ্গে গিয়েছিলাম। ভাঙা ঘরে থাকেন, কিন্তু রাজাধিরাজ। বলতেন, কি তোমাদের এত অভাব যে ঘুরে বেড়াচ্ছ বলো? তিনি গিভার, আমরা ভিক্ষুক, তিনি দেবেন আমাদের। আমার এখনো মনে আছে, একটি মহামূল্যবান বই আমার কাছে আছে, কোটা বর্ধমানে অনুরাগে সাইয়ের আশ্রম। সেখানে উৎসব হবে গেছি, প্রচন্ড ঝড় বৃষ্টি, 4 চালা একটা বড় ঘর থাকে, তো সখানেক লোক, এত ঝড় বৃষ্টি যে সবাই বারান্দায় উঠে কোনো জায়গা নেই। ওর প্রত্যেকেরই সাধুদের একটা জায়গা থাকে কম্বল। এই কম্বলে আমি ছিলাম, আমার সেই সহকর্মিনী ছিলেন। খুব শীত, বৃষ্টি হবে এত শীত তো নেই, আমাদের চাদর ছিল একটা, আর কিচ্ছু ছিল না, সোয়েটারও ছিল না। ভোরবেলা উঠে দেখি একটা কম্বল আমাদের গায়ে ঢাকা। সাধুরা তো ভোর রাত থাকতে উঠে যায়, উনি উঠে চলে গেছেন, কম্বলটা দিয়ে আমাদের ঢেকে দিয়েছেন। এটা আমার কাছে একটা প্রতীক হয়ে আছে। এই স্নেহ, এই ভালোবাসা, এই আন্তরিকতা, আমি তাদেরই একজন হিসেবে তারা আমাকে গ্রহণ করেছিল। আর আমার কখনো কোনো অসুবিধা হতো না। মাঠেও পায়খানা করতে অসুবিধা হয় না, খাওয়া দাওয়ার কোনো কিছু নেই। আর যাত্রা তো কত আগে নষ্ট হয়ে গেছে সেটা তো জানিও না। এইভাবে যেহেতু তাদের একজন হয়ে তাদের কাছে গিয়েছি, যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আর সবগুলোই আমার কাছে নতুন। এইভাবে আলখাপের জগতে দেখেছি, অন্য লোকনাট্য দেখেছি, কবি গান শুনেছি, বাউল গান শুনেছি, নানা অদ্ভুত সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি। আর সবগুলোই আমার অপরিচিত। এইখানে খুঁজেছি অসাধারণত্ব কোথায়। বাউল ফকিরদের নিয়ে আপনার গুরুত্বপূর্ণ গবেষণা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। খুব সংক্ষেপে যদি আমাদের বলেন, কেন বাউল ফকিরের জীবন সম্বন্ধে জানা উচিত, এদের জীবন চর্যার মূল সার বস্তুর গুরুত্ব কোথায়? আমার একটি বই অনেক কবার দেশ ছাপিয়েছে এবং সবচেয়ে বেশি বিক্রি হয়। এই বইটার নাম বস্তুবাদী বাউল, আমার পিএইচডির কাজ। যদিও পিএইচডির যে কাজ তার সঙ্গে বইটার মিল অনেক কম। আমি পিএইচডির কাজটা আমার ছিল মুর্শিদাবাদ জেলার মুসলমান বস্তুবাদী বাউল সম্প্রদায়ের সমাজ, দর্শন এবং সাহিত্য। কিন্তু সেটা পরে জেনারেলাইজ করে মুর্শিদাবাদের সার্ভেটা আছে, আমি একেবারে সার্ভে করেছিলাম, সোশিও ইকোনমিক সার্ভে, সেগুলো আছে। কিন্তু তারপরে জেনারেলাইজ করি অনেক কিছু। এই বস্তুবাদী নামটা নিয়ে আমাকে অন্নদা শঙ্কর রায় প্রশ্ন করেছিলেন বইটা ছাপানোর আগে। একদিন তার সঙ্গে কথা হচ্ছিল, বস্তুবাদী কেন বলছেন? আমি বললাম, আমি বলছি না। লালনের শিষ্য, যিনি অন্যতম অথরিটি ব্যাখ্যাতা দুদ্দু, তিনি বলছেন যে বস্তুবাদী বাউল আদ্য কেহ কেহ হয়, আমরা বস্তুবাদী বাউল, তাই না? এবং এই বস্তুবাদের ব্যাখ্যা আছে। এক কথায় বলতে পারি, আমি চমকে উঠলাম যে বই পড়ে দেখেছিলাম আমাদের লোকায়ত দর্শনের মূল কথা হচ্ছে প্রত্যক্ষই প্রমাণ, অন্য কোনো প্রমাণ মানি না। এস.এন. দাশগুপ্ত থেকে শুরু করে বহুজন এটা নিয়ে আলোচনা করেছেন। প্রত্যক্ষ কি? মানুষের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যার অস্তিত্ব কোনোভাবে প্রমাণিত হতে পারে তাই প্রত্যক্ষ, যা পারে না তা অপ্রত্যক্ষ। চমৎকার করে কারো সঙ্গে কথা বললেই একটা পারিভাষিক শব্দ ব্যবহার করে, গানে পাওয়া যায়, অনুমান মানি না। সুতরাং যার অস্তিত্ব আছে বর্তমান সেটা মানি,
অনুমান মানি না, যার অস্তিত্ব নেই এটা মানি না, এইটা ফান্ডামেন্টাল একটা ভিত্তি। লালন চমৎকার করে বলছেন, জাত মানেন না কেন? জাত হাতে পেলে পোড়াতাম আগুন দিয়ে, কিন্তু জাত তো কংক্রিট নয়, হাতে পাওয়া যায় না। এদের ভাষা আলোচনা করতে গিয়ে আমি দেখিয়েছি যে চমৎকার করে বলি, ন্যায় বলে আমাদের ভাষায় দুরকম শব্দ থাকে। একটাকে আমরা বলি বস্তু সৎ, আর একটা বস্তু অসৎ। বস্তুটাও আছে, শব্দটা আছে, সেই বস্তুটা আছে জল। ঘোড়ার ডিম শব্দটা আছে, বস্তুটা নেই, বস্তু অসৎ। অর্থাৎ জাত, পরলোক, কল্পিত ঈশ্বর ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে বস্তু অসৎ। সুতরাং অনুমান মানে না। এবং গোটা শাস্ত্র ধর্ম অনুমান, শাস্ত্রাচারগুলো পরলোক, স্বর্গ, নরক কিচ্ছু নেই, যা আছে দেহ আছে আর ইহ আছে। এই একটি লোক, লোক কথাটার একটি অর্থ যেমন জনসাধারণ, লোক কথার আরেকটি অর্থ হচ্ছে ইহলোক বা পরলোক বা স্বর্গ। ইহলোক, লোক মানে এই পৃথিবী জগৎ। এবং জীবনানন্দের সেই কবিতায় চমৎকার করে বলেছেন যে ব্রহ্মে লীন হতে ওরা বলেছে, ভাগ্যিস ভারতবর্ষের মানুষ ব্রহ্মে লীন হয়নি, সেই জন্য এখনো মানুষ আছে, তাই না? এবং অর্ধসিদ্ধর অর্ধমিথ্যা বলে গেছে, ঢের দিন শুনে গেছে তাহাদের মুখের ভনিতা, কিন্তু বিশ্বাস করেনি। তারা এই পৃথিবীতে বেঁচে রয়েছে এবং পৃথিবীকে বাসযোগ্য করার জন্য তারা পরিশ্রম করে, তারা ফসল উৎপাদন করে, বাড়িঘর বানায়, যন্ত্র বানায়। এগুলোই অর্থশাস্ত্রে লোকায়ত শাস্ত্র বলেছে। জীবনকে যা অনেক সুখপ্রদ করে তোলে। আমার কাছে লোক এই ইহলোক আর দেহি, এই দেহি মানুষের সবচাইতে বেশি আপত্তি এদের সাম্প্রদায়িক ধর্ম, ধর্মাচারের পরিবর্তে এরা সদাচার বানে। কাউকে খুন করো না, ঠকিও না, মিথ্যা কথা বলো না, কারো কোনো ক্ষতি করো না। চমৎকার করে অমর খয়াম একটি মজার কথা বলেছে যে কোনো প্রাণীকে অকারণ হত্যা করো না, কোনো মানুষের মনে অকারণ উদ্যোগ দিও না, আর কোনো ধর্ম তোমাকে করতে হবে না, আমি তোমায় স্বর্গ দেব। দেখবেন নজরুলের চমৎকার অনুবাদ, তাই না? ঠিকই, সদাচার। একটা অপ্রাসঙ্গিক হলেও বলি, ঈশ্বরী পাটারিকে দেবী বলেছিল কি বর চাও দেব, রাজ্য, সোনা দানা সব তো চাইল না, কারণ জানে এইগুলোর একটা খেলা আছে, রাজা ভিখারি হয়, সোনার অধীশ্বর নিঃস্ব মানুষে পরিণত হয়, এটা সমাজের নিয়ম। সেই জন্য কি চাইলেন? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মানুষ এটুকু চায়। নজরুল চমৎকার করে সাম্যবাদী কবিতায় একটা কথা লিখলেন, হীরামানিক চাষ দিত তুই, চাষ দিত 1 ক্রোড়, একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর, চারিদিকে ঘুম শান্তি হারা, একটু কুটির আলো করা, একটুখানি দৌড়, কিন্তু জরা মৃত্যু এবং শীতের চোর এলো। জীবনানন্দ তার সঙ্গে আরেকটা জিনিস যোগ করেছেন, মানুষ মানুষের ভালোবাসাও চায়, পেট ভরে খাওয়া, তাই না, একটু থাকার জায়গা, আর মানবিক সম্পর্ক, স্নেহ, ভালোবাসা, এইটুকু চায়। সকলের সমভাবে জীবন ধারণ। আর্লি কমিউনিজম শব্দটার নাম বলে সাম্যবাদ বলি ভালো হবে। সব ধর্মে, ইসলামেও দেখবে আদিম সাম্যবাদের কথা,
সবখানি, যার ফলে জাত, পাত, লিঙ্গ এই সমস্ত বৈষম্যের বিরোধী। 2, ব্যক্তিগত সম্পদের সবচেয়ে বেশি বিরোধী। এক সময় ইরানে মাজদাক বলে একজন সমাজ বিপ্লবী সাধক ছিলেন। সমাজে ব্যক্তিগত সম্পদের সূচনায় অশান্তি দেখা দিয়েছে। রাজা নরসিংহ তাকে বললেন কি করে এটা দূর হবে। খুব সংক্ষিপ্তভাবে আমি বলি, তিনি বললেন অনেক চিন্তা করে 3টে জ হচ্ছে সবকিছুর মূলে: জমিন, জরু আর জুদ। জুদ মানে সোনা। এই 3টের উপর ব্যক্তিগত অধিকার রহিত করে দাও, তাহলে সমাজে অশান্তি নেই। লালন চমৎকার করে বলেছেন, তারা দেহতত্ত্বের বিচারে দেখেছেন মানুষের কিভাবে জন্ম হয়। যে উপাদানগুলো থেকে জন্ম হয় তাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আল্লাহ, ভগবান কেউ নেই। যে উপাদান থেকে জন্ম হচ্ছে, এই উপাদানগুলো 4 ভূতের সূক্ষ্ম পরিণাম, আবার 4 ভূতে মিশে যায়। 12 ভাটি বাংলায় আমি আমি রব সদায়, আমি কোন জানা, তাই না? তাহলে এই যে আমি আমি, আমার পুত্র, আমার জমি, আমার ধন, এই 3টে জ কে কার চাইতে বেশি ভোগ করবে, বেসিক্যালি এটাকে ভেঙে দিচ্ছে। তাদের পরিষ্কার একটি কথা, বহু আগে সেই অসামান্য মানুষটি ইরানে জন্মেছিলেন, জালালউদ্দিন রুমি, যার বই ইরানে এখনো দ্বিতীয় কোরআনের মতো মান্যতা পায়। তিনি পরিষ্কার বলছেন এই ক্রমবিবর্তন, যে এক সময় আমি মাটি ছিলাম, গাছে মিশেছিলাম, প্রাণে মিশেছিলাম, তারপর উন্নত হতে হতে মানুষ হয়েছি। সৃষ্টিকর্তা সৃষ্টির মধ্যে আছেন, বিবর্তিত হয়ে চলেছেন। এই বিবর্তনের সর্বশেষ প্রকাশ মানুষ, আর স্রষ্টার স্বরূপ হচ্ছে প্রেম। এই ভালোবাসা জৈব ধর্ম, আত্মস্বার্থ রক্ষা, মানব ধর্ম, মা ভালো, নিজে না খেয়ে খাবারটা বাচ্চার মুখে তুলে দেওয়া, এই মানব ধর্ম, মানুষের ধর্ম, এইটাই সৃষ্টির সর্বোচ্চ স্বরূপ প্রকাশিত হচ্ছে মানুষের মধ্য দিয়ে। সুতরাং এই চেতনা, এবং মানুষ এক জাতি, এখান থেকে কোনো বাউল ফকির সরে না। মানুষ এক জাতি, পৃথিবী তাদের বাসস্থান। সেই রুমির কথাগুলো আবার মনে হচ্ছে যে আমি এটা নই, এটা নই, এটা নই, এটা নই, মুসলমান নই, এটাও বলে দিচ্ছেন। এবং আমার কোন নির্দিষ্ট দেশ নেই, তাই না? কলন্দাররা এরকম ঘুরে বেড়াতো, চমৎকার করে বলতেন, না হাম হিন্দু হয়েঙ্গে, না হাম মুসলমান, मैं तो কালান্দার है। তো দারুণও বলতেন যে 12 ভাটি বাংলায় আমি আমি রব সদায়। দাদা সাহেতন দেহে সব সময় সবাই বলে আমি আমি, আমার আমার, কিছুই তোমার নয়। মৃত্যু বারংবার দেখিয়ে দিচ্ছে যে তোমার কিছু নয়, বুঝেও বুঝি না। ধর্মকীর্তির একটি বিখ্যাত বই আছে, প্রমাণ বার্তিক, অসামান্য বই। সেখানে তিনি বলছেন বৈদিকেরা ব্যক্তিগত সম্পদ এবং সামাজিক হিংসাকে বৈধ করার জন্য আত্মা বলে একটা জিনিসের পরিকল্পনা করলো। আত্মা পরিকল্পনা করে কি হলো, আত্মার যারা ঘনিষ্ঠ আত্মীয় তাদের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবো, অনাত্মীয়দের দেশ আক্রমণ করে যায়, ধন লুণ্ঠন করে যায়, খাবার কেড়ে নেওয়া যায়। হিংসা বৈধ হলো। 2, সবাই জানে যে 3.5 হাত জমি খুব বেশি বলে একজন মানুষের লাগে, জমির ক্ষুধা। হিন্দুদের তো 3.5 হাত জমিও লাগে না। এই যুদ্ধ সমস্ত মহাকাব্য থেকে শুরু করে আমাদের ইতিহাস
কে বেশি ভোগ করবে, কিন্তু কেউই ভোগ করতে পারে না, কিছুই থাকে না, মৃত্যুর পর চার ভূতে মিলিয়ে যায়। কিসের জন্য এই হানাহানি অশান্তি? এই মূল জায়গাটা তারা ধরছেন। তারা কি চায়? ইহদেহবাদ তাদের মূল কথা। ইহলোকে সুখী জীবন। সুখের সংজ্ঞা কি? খুব চমৎকার। আমরা শরীয়তি বৈদিক সমাজ, এরা বলেন টাকা, বাড়ি, মাছ, মাংস, ডিম, ভালো খাদ্য, এরা দেখাচ্ছেন নরম বিছানা শরীরের ক্ষতি করে, অতিরিক্ত ভালো খাওয়ার, প্রতিটি খাওয়ার শরীরের ক্ষতি করে, তাই না? অর্থাৎ ইন্দ্রিয়ের উপভোগে দেহ ক্ষয়িত হয়। অর্থাৎ এইগুলো অত্যন্ত সহজ সরল ভাবে করা উচিত। সবচেয়ে বেশি সুখ কিসে? নানান চমৎকার করে বলেছেন। মানুষে হবে মাধুর্য ভজন, তাইতে মানব রূপ গঠলে নিরঞ্জন। সখ্য, বাৎসল্য, প্রেম ইত্যাদির মাধ্যমে মানুষ যে মহা সুখ পায়, চর্যাকারেরা পরিষ্কার বলেছে। চর্যায় দেবতা নেই, স্বর্গ নেই, পরলোক নেই, আছে ইহ এবং দেহ। আর মানুষের অসহ্য জ্বালা এবং অসহ্য সুখের কাহিনী। এই মহা সুখ প্রিয়জনের হাতকে যখন স্পর্শ করি, জ্বর তপ্ত মাথায় যখন ছোট মেয়েটি হাত রেখে বলে কেমন আছো, পৃথিবীর মহত্তম যদি কোনো সুখ থাকে তাহলে এখানে আছি। মানুষের মধ্য দিয়েই এই সুখকে ভোগ করা যায়। এবং পৃথিবীতে এত বেশি কিছু আছে, নজরুলের সেই সাম্যবাদী কবিতা, যে সবটাই ভোগ করলে মানুষের ফুরায় না, কিন্তু একে অন্যের চাইতে বেশি ভোগ করতে চায় এই পশু প্রবৃত্তি, এবং অন্যকেও ধ্বংস করে, রণরক্তের তৈরি করে, নিজেরাও ধ্বংস হয়ে যায়। এর বিপরীত শক্তি। প্রচলিত সমাজ, সর্বোচ্চ মুনাফা, ব্যক্তি স্বার্থ, ঠিক তার বিপরীত শক্তিটা ব্যক্তির সমষ্টির মধ্যে আত্মলোভ এবং সর্বসুখে নিজেকে সুখী ভাবা। আপনার মধ্যযুগের বাংলা সাহিত্য পাঠের ব্যতিক্রমী দৃষ্টিপাত পাঠকের নজর কেড়েছে, যেমন রাধা চরিত্র, বৈষ্ণব সাহিত্য, ইসলামী সাহিত্য, লোকসাহিত্যের ধারা ইত্যাদি। আপনার কাজগুলি উল্লেখ করে যদি এ বিষয়ে আলোকপাত করেন। আমার সামান্য একটু সৌভাগ্য হয়েছিল, 95 সালে আমি কয়েক মাসের জন্য একটা গবেষণার অনুদান নিয়ে মাস 5 কেমব্রিজে ছিলাম। তারপরেও ইংল্যান্ডে গেছি, আমার ছেলের কাছে আমেরিকায় গেছি। ব্যক্তিগত একটু কথা বলি, তাহলে আমি বোঝাতে পারবো। কেমব্রিজে যখন গিয়েছিলাম, কেমব্রিজ থেকে লন্ডনে 2-4 দিন এসেছি কতগুলো জিনিস দেখতে, আর কোথাও কখনো যাইনি। ছেলের কাছে গেছি, ইউনিভার্সিটি টাউন, কোনোদিন তার বাইরে যাইনি। কেমব্রিজে আমার একটা কাজ ছিল টেকনিক্যাল, 4 ঘন্টা করে, বাকিটা লাইব্রেরিতে কাটাতাম। কোথাও বেড়াতে যাইনি। এবং অজস্র বই গোগ্রাসে, কারণ অজস্র বই এক একটা বিষয়ের উপর, গোগ্রাসে বোধহয় পড়েছি, নোট করেছি। যে টাকাগুলো নিয়ে গিয়েছিলাম সব টাকাগুলো দিয়ে শুধু জেরক্স করে এনেছি। মদও খাইনি একদিন। আসার আগের দিন আমার বন্ধু আমাকে ঠাট্টা করে বললো যে একটা পার্টিতে যেতে বললাম, গেলে না, তুমি কোনোদিন ইংল্যান্ডে এলে লোকে বলবে কি করে মদ খেলে না। ঠিক আছে, আজকে একটু খাবো। আমি কথাটা বললাম এই কারণেই, সেইখানে
ওদের দৃষ্টিভঙ্গিতে সমাজবিজ্ঞানের শাখাগুলো বিশেষত নারী কেন্দ্রিকতার যে ধারা, এইটা সম্পর্কে আমি অবহিত হই। আমাদের ঐতিহ্যে ফ্লাহার্টি কাজ করেছেন কিভাবে নারী কেন্দ্রিকতাকে পুরুষরা দখল করে নিয়েছে। শাক্ত পদাবলী পড়তে গিয়ে, বাউল গান পড়তে গিয়ে আমি চমকে উঠি। বাউলদের রাখবে না। এখন বাংলাদেশে বাউলরা যদি বলে যে অচিন মানুষকে বৌদ্ধ ঐতিহ্য থেকে বাউলরা খুব বেশি নেয়নি, জীবন দুঃখময় তারা মনে করে না, তাই না? এই জীবন দেবতারাও মানুষ হতে চায় এবং মনুষ্য জনম দেব দুর্লভ। কেন এ কথাগুলো বলে? এই যে মানুষের মধ্যে মানুষের সম্পর্ক, আমরা রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছি, ঠিক বুঝিনি, সোনার তরীতে কবিতাটা আছে, ওই কবিতাটার নামটা দাঁড়াও। ছুটিতে এসেছে বাবা, চলে যাবে 4 বছরের বালিকা মেয়ে, যেতে নাহি দিব। চমৎকার। আমাদের সবার মধ্যে 4 বছরের মেয়েটি থাকে, প্রিয়জনকে আমরা বলি যেতে নাহি দিব, কিন্তু হয় যেতে দিতে হয়। মৃত্যু প্রিয়জনকে ছিনিয়ে নিয়ে যায়, কিন্তু মরণ পীড়িত সেই চিরজীবী প্রেম মরণ দ্বারা পীড়িত, কিন্তু পরাজয় মানে না। এই প্রেমকে যদি অন্যভাবে আমরা দেখি, মানুষ মানুষের জন্য ভালোবেসে কি না করতে পারে, এই বোধটা, মানুষ কথাটা বাউল গানের শেষ অবধি নারীবাচক। সবচেয়ে বেশি এরা নিয়েছেন আমাদের সত্যেন্দ্রনাথের একটা কবিতা, আদি বিদ্বান কপিল সাংখ্যকার। কপিল আর্যভূমি থেকে বিতাড়িত হয়েছিলেন। এই অনার্য ভূমি বৃহৎ বঙ্গে তিনি এসেছিলেন। তার 25 তত্ত্ব, বাউল গানে 25 তত্ত্ব আছে। বাউল গানে দেখতে পাবো প্রকৃতি মূলাং, প্রকৃতি মূল, এবং প্রকৃতি তার প্রয়োজনে পুরুষ সৃষ্টি করেছে। অচিন মানুষ নারী শক্তি। ইসলামকে পাল্টে দিল। কিভাবে পাল্টালো? আল্লাহ, আদম, মোহাম্মদ, এই তো ক্রমটা। রুমি ইত্যাদির কথা বললো যে না, আল্লাহ, নবী, আদম, আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারা জাহান পয়দা। এটা বলি তাহলে হয়তো আমি স্পষ্ট করতে পারবো। আল্লাহর নূরে নবী পয়দা, এদের একটা বিতর্ক হয় গানে। তো হযরত মুহাম্মদ নবী তো মারা গেছেন, তাহলে তো পৃথিবীতে জীবন সৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কথা। বন্ধ তো হয়নি। তাহলে কোন নবী বান্দার হায়াত, কোন নবী হইল ওফাত? তাহলে নবীটা কে? যিনি জন্ম দেন তিনি স্রষ্টা। দুধ পরিষ্কার করে সাংখ্যের কথা বলেছেন। এই আদি শক্তি, তিনি মানবিক সমস্ত গুণের আধার। তিল তিল করে নিজের দেহ দিয়ে দেহকে তৈরি করেন, এবং মানবিক যত গুণ তার কাছ থেকে আমরা পাই। এই দৃষ্টিভঙ্গিতে আর নিম্নবর্গের দৃষ্টিভঙ্গিতে আমি দেখতে চাই
সেই কারণে প্রথমে আমি ভাববাদী সমাজ দর্শনকে এরা তাদের ধর্ম দর্শন দিয়ে কিভাবে ভাঙছে, আমি অন্য এক রাধায় এইভাবে রাধা চরিত্রকে বর্ণনা করি। রাধাতন্ত্র আছে, বৈষ্ণবদের বহু আগে রাধার গান নিম্নবর্গের মানুষ করত। ভয়ঙ্কর একটি প্রাচীন শ্লোক আছে, শ্লোকটা পড়লে চমকে উঠব, যে গোটা বৃন্দাবন লীলাটা মহিলাদের বানানো গল্প। এবং দেখবে এই আর্কিটাইপ, চমৎকার আর্কিটাইপ রামায়ণে আছে। দশরথ নপুংসক, সন্তানাদি ছিল না। পাণ্ডু নপুংসক, আয়ান নপুংসক। ওরা মাতৃত্ব রাজমাতা হয়ে মেনে নিল, রাধা মানলেন না। রাধাতন্ত্র আলাদা তন্ত্র, রাধা স্বয়ং সম্পূর্ণ নারী, তার কোনো অভাব নেই। রাধা চরিত্রকে এইভাবে আমি দেখি। তারপর আমি একটা ছোট্ট উপন্যাস লিখেছিলাম, সেটা অন্নমঙ্গল, দেবী অন্নদা এই তাকে নিয়ে এটা লিখি। এবং বারংবার দেখিয়েছি যে আরাকানের কবিতাত্ত্বিকেরা কিভাবে এই ঐতিহ্য, মাতৃতান্ত্রিক ঐতিহ্য, বঙ্গদেশের হিন্দু সমাজ পুরুষতান্ত্রিক, সবকটি দেবতা মহিলা, কালী, দুর্গা, সরস্বতী, দেখে যা উপাস্য যারা সবখানি। ইসলামে অদ্ভুত মা ফতেমা, ইসলামের মূল কাহিনীতে ফতেমার কোনো গুরুত্ব নেই, আলী দল আছে, কিন্তু এখানে মা ফতেমা অসম্ভব গুরুত্বপূর্ণ চরিত্র, তাই না? এবং এই মেট্রি লিনিয়াস, এটা বোধহয় বঙ্গ সংস্কৃতির একটা ঐতিহ্য বা প্রাচীন বহু সমাজের ঐতিহ্য। সমধর্মী ঐতিহ্যগুলো এখানে মিলিত হচ্ছে। আর এর মধ্য দিয়ে আমি দেখিয়েছিলাম যে নিম্নবর্গের সঙ্গে উচ্চবর্গ, বর্গ কথাটা ব্যবহার করি, কিভাবে একটা বিপরীত ধর্ম বা দ্বন্দ্ব দেখা দিচ্ছে আলখাপের মধ্যে, সমসঙ্গীতের মধ্যে, সমস্ত জায়গায়। সমসঙ্গীতে একটা অশ্লীল মন্তব্য করছে খুঁটি পোতার গানে, কলেজে মেয়েরা যাচ্ছে যে ফ্রিজের মিষ্টির মতো। কি অদ্ভুত অ্যানালজি! ফ্রিজের মিষ্টি খুব সুন্দর, খুব ঠান্ডা, কিন্তু আমরা দূর থেকেই দেখব, মানে চমৎকার। জ্যোতিবাবুর স্মরণ আছে, রাস্তায় বুতলে করছে ফাইন। কি অদ্ভুত ভাবে এদের দেখা, এবং এইটাকে বলার চেষ্টা করেছি। একটা জিনিস বারংবার দেখিয়েছি, নিম্নবঙ্গে ইসলাম এত পরিব্যাপ্ত হয়েছে বোধহয় একটি কারণে, কখনো ইসলাম এত বেশি লোকালাইজড হয়নি। আমরা বাঙালি মুসলমান কথাটা যদি ব্যবহার করি, তাহলে দেখব যে এই বাঙালি মুসলমান মৃত জিনিস খাওয়া তো নিষিদ্ধ, তাহলে মরা মাছ, এ প্রশ্নও ভয়ে কেউ তুলবে না, তাই না? এই প্রশ্ন তুলবে না, কারণ মাছ ছাড়া পূর্ববঙ্গের বাঙালির অস্তিত্ব চলে না। এবং এই জিনিসগুলো আমরা দেখছি যে আমাদের এখানে যে লড়াই ছিল, বেসারা সুফিরা জাত পাত শরীয়তের ডমিনেশন হিংসার বিরুদ্ধে লড়াই করছে, সকল বৈষ্ণবরা লড়াই করছে, তন্ত্র লড়াই করছে, নিচু তলার তন্ত্র, তারা জাত পাত মানে না। এবং তন্ত্রের মণ্ডলীতে কত মানুষ বৈদেশিক যে হিন্দু ধর্মে প্রবিষ্ট হয়েছে সেটা বলা যায় না। রামমোহনেরও একটি বিবাহ শৈবতান্ত্রিক বিবাহ ছিল। এবং ধর্মকে ভাঙছে, ব্রাহ্মণ্যবাদ হিন্দু সমাজে শাসন শোষণের খারাপ দিকগুলো তুলে ধরছে। আর যে কয়েকজন বড় মুনি ঋষি লোকায়ত দর্শন রচনা করছেন, প্রত্যেকে ব্রাহ্মণ,
তারা এগুলোকে ভাঙছেন। একই সঙ্গে এই দুই লাইনের লড়াই চলছে এবং মধ্যযুগে এইভাবে কিছু কিছু জিনিসকে আমি তুলে ধরার চেষ্টা করেছি মধ্যযুগের সাহিত্য থেকে নিয়ে এসে। আপনার একটি লেখা ছিল সহজ বলিব কাই, এই বইটি সম্পর্কে যদি কিছু বলবেন। প্রথম থেকেই শুনি সহজ সাধনা ইত্যাদি ইত্যাদি, এবং আমার খুব কৌতূহল ছিল। বাউল গানেও সহজের কথা আছে। লালন একটি গানে বলেছেন যে গুরুর সহজ প্রেম স্কুলে পড়ো। গুরুর সহজ প্রেম স্কুল। চর্যাপদ বাংলা সাহিত্যের সূচনা যদি গণ্য করি, এখানে 13 বার সহজ শব্দটার ব্যবহার আছে, 1/3 1/4 গানে। কিন্তু সহজ কি বা সহজ সাধনা কি পড়তে গেলে মাথা ঘুরে যায়। কত রকম সহজের অর্থ কিছু কিছু বই চর্যাপদে উল্লিখিত আছে এবং বলা হচ্ছে এটা একটা বৌদ্ধ সাধনা। আমার খুব কৌতূহল ছিল। আমার সৌভাগ্য, আমার বিদ্যাগুরু আমাকে প্রচুর গুপ্ত পুঁথি দেহতত্ত্বে দিয়ে যান। সেখানে সহজ নিয়ে অনাবৃত আলোচনা আছে। অনেক দিন থেকে আমার মনে হচ্ছিল যে এই সহজ নিয়ে, এটা চণ্ডীদাসের একটা পদ, সহজ বলিব কাই, ওর একটি লাইনকে ব্যবহার করেছি যে যারা সহজ সাধনার কথা বলে তারা সহজ বলতে কি বোঝে আর স্কলাররা কি বোঝে। সবাই যত খারাপ জিনিস হিন্দুরা বৌদ্ধদের কাছে চাপিয়ে দিয়েছে। তন্ত্র বৌদ্ধ, তাই না? সহজ সাধনা ব্যভিচার বৌদ্ধ। কিন্তু মনীন্দ্রমোহন বসু, যিনি বৌদ্ধ সহজ সাধনা নিয়ে প্রথম কাজ করলেন, সহজিয়া পদাবলী সংকলন করলেন, পরবর্তীকালে সুকুমার সেন এবং শশীভূষণ দাশগুপ্ত বৌদ্ধ সহজ সাধনা সহজ যান বলে, বৌদ্ধে কোনো যান নেই। যে যানগুলো আছে সেটা কালচক্র যান এবং বজ্রযান, এই দুটো যানের সঙ্গে সহজের সম্পর্ক আছে, কিন্তু সহজ যান বলে কোনো যান নেই। এবং আমরা পরবর্তীকালে বলে দেওয়া হচ্ছে, কর্তাভাজাদের বইয়ে সহজের সার, সহজ হেডিংয়ে গান আছে, কিন্তু সেখানে কোনো বৌদ্ধ প্রভাব নেই। বৈষ্ণব প্রভাব দেখা যাচ্ছে, বৈষ্ণব প্রভাব আছে, এবং তাদের বিখ্যাত বই সহজ তত্ত্ব প্রকাশ, সেখানে বৌদ্ধ কোনো অনুষঙ্গ নেই। বুদ্ধদেবকে কোথাও কিছু বলেনি। তবে বৌদ্ধতন্ত্রের সহজ যান বা সহজ কথাটা, সহজ যান নেই, সহজ কথাটার কালচক্রযান এবং বজ্রযান এই দুটোর সঙ্গে সম্পর্ক আছে। বজ্রযান বাজুলে, বাউলে আসছে। আরো চমৎকার, চণ্ডীদাস সের পদ মহাপ্রভু আস্বাদন করতেন, তাহলে এক চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তী। রানী তার প্রেমিকা, তাকে বলা হচ্ছে বাসলি। নবচর্যাপদ, শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদ এখনো লেখা হয় নেপালে, সংগ্রহ করে এনে যে বইটা বের করেছেন, সেখানে পরেশ মজুমদার ভাষাতাত্ত্বিক বাসলি শব্দটার আলোচনা করে প্রেম প্রচারের গুরু। এবং বৌদ্ধ তন্ত্রে দেখা যাচ্ছে নারী গুরুরা দীক্ষা না দিলে সিদ্ধদের সিদ্ধত্ব পূর্ণ হয় না। বৌদ্ধ তন্ত্রকে আমরা একেবারে মুছে দিয়েছি। তারও আগে একটা অদ্ভুত কথা দেখলাম যে লালনকে আমি খুঁজলাম, নির্বাণকে বলছেন পশুর মতো দেহ লয়, একেবারে নির্বাণকে, জীবনকে দুঃখময় মনে করেন না।
এই জীবনে মহাসুখের সন্ধান চর্যাকারের মতো তিনিও মনে করেন। জীবন দেব দুর্লভ, জীবন দুঃখময় নয়। এবং সহজ প্রেম স্কুলে শিব আছে, কৃষ্ণ আছে, নবী আছে, কোথাও বৌদ্ধ বন্দনা নেই, কোথাও জীবনকে কেউ দুঃখময় বলছেন না। এখন বৌদ্ধ তন্ত্র শেষ পর্যায়ে কি হয়েছে, দীনেশ সেনের মতে নাস্তিকতা, ইহদেহবাদী, এইটাই ছিল বৌদ্ধ তন্ত্রের শেষ লৌকিক রূপ, তাহলে অন্য কথা। কিন্তু শিষ্ট বৌদ্ধ তন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। চর্যার গুরু প্রাধান্য আমাদের সমস্ত লোকধর্মে আছে, তন্ত্রে এবং বৈষ্ণবতায় আছে, এমনকি সুফিদের গুরু বাদ আছে, বেচারা সুফিদের এখানে। এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে এই জীবনের মহিমা ঘোষণা করছে। কেন? রামানন্দের সঙ্গে আলোচনা করতে 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 রামানন্দ বলছেন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এক একটা স্তর মানবিক সম্পর্কের, মধুর রস সর্বসাধ্য সার। এই মধুর রস আদি রসের সঙ্গে যুক্ত, কিন্তু সংস্কৃত। আত্মসুখ নয়, প্রিয়জনকে সুখী করা থেকে প্রেমের জন্ম হয়। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। জৈব ধর্ম অতিক্রম করার ক্ষমতা মানুষের মধ্যে আছে। অন্যকে সুখী করব, এই বাসনা। এবং সহজ সাধনায় অদ্ভুত একটি বই পেলাম, সেটা হচ্ছে দামোদরের লেখা কূটনীতি তন্ত্র। খুব পুরনো বই, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিল। সেখানে সহজ সাধনার কথা আছে। চৈতন্য চরিতামৃত পড়লে দেখবে রাধা কৃষ্ণের মিলন লীলা, মধুর লীলা বলতে 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 এহবাহ্য আগে কহ আর, মহাপ্রভু প্রশ্ন করছেন। তখন রামানন্দ তার নাটকের একটা গান শোনালেন। এই গানটা হচ্ছে যে তোমার সঙ্গে যখন আমার সম্পর্ক হয় তখন কেউ মধ্যস্থতা ছিল না। তোমার সঙ্গে মিলনে আমি পুরুষ না নারী সেটা ভুলে গিয়েছিলাম। তখন মহাপ্রভু তার মুখে হাতটা চাপা দিল। এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। এই সহজ সাধনার তাত্ত্বিক বলা হয় স্বরূপ দামোদরকে। স্বরূপ দামোদরের নামে সংস্কৃত গ্রন্থের কথা শোনা যায়, কিন্তু আজ অব্দি পাওয়া যায়নি। কিন্তু দামোদর গুপ্ত কূটনীতি তন্ত্র বলে একটি কামসূত্রের বই লিখেছিল। পারিবারিক কামসূত্র তার বই আছে। বাউলদের যে কামসূত্র, এখানে দেহ মিলন আছে, সন্তানের জন্ম নেই, একেবারে গুপ্ত। দেহ মিলনে সর্বোচ্চ কত সুখ পাওয়া যায় তার একটি বর্ণনায় এই সহজ শব্দ দামোদর গুপ্ত ব্যবহার করছেন। কে জানে স্বরূপ দামোদরকে প্রবক্তা বলা হচ্ছে, এই দামোদরের উপর এসে মিশে গেছেন কিনা কে জানে। এবং সহজ বলিব কায়ে, ইহদেহের এই সাধনা, এটার কোনো অস্পষ্টতা নেই সাধকের কাছে। অস্পষ্টতায় সাধনা হয় না, এইটাকে আমি দেখাতে চাই। এবং আমার কাছে অনেক কটা পুঁথি ছিল, গুপ্ত পুঁথি। এই পুঁথিগুলো আমি ছাপিয়ে দিই এখানে, যে এটা একটা মাটির সাধনা। সহজিয়া কথাটা একটা গালাগালি, আর সবকিছু বৌদ্ধদের দায় এটা নয়। ইহ এবং দেহ আমাদের দেশে কামশাস্ত্র উপেক্ষিত হয়নি। এবং কাপালিকেরা
সন্তানহীন দেহ মিলন, দেহ মিলন হবে কিন্তু সন্তানের সৃষ্টি হবে না। এই রকম একটা কিছুকে সহজ বলে অনুভব করছেন এই মর্মে অনেক কথা পুঁথিশুদ্ধ আমি এটা লিখি। এবং দীনেশচন্দ্র সেন তো বৌদ্ধতন্ত্রের শেষে নাস্তিক্যবাদ আর এই ধরনের দেহ মিলন লিখেছেন। এখন এই দেহ মিলন ইউরোপীয়দের কাছ থেকে শিখে আদিম পাপে স্বর্গভ্রষ্ট হয়েছে, ইসলামে এটা আছে। কিন্তু আমাদের এখানে ভারতীয় ঐতিহ্যে ধর্ম অর্থ কাম তো চতুর্বর্গের শিক্ষণীয় বিষয়। সুতরাং ইহ এবং দেহ এই দুটো যাদের বিষয় সেগুলোই নিন্দনীয়, কিন্তু সহজ এই দুটোর সঙ্গে যুক্ত, এটুকুই আমি এখানে দেখাতে চেয়েছি। আমি প্রথম ঘন্টার পর ঘন্টা মুখ থেকে গান সংগ্রহ করেছি, গানের খাতা থেকে গান লিখে নিয়েছি। অনেকে তার গানের খাতা পরিবারে দিয়ে দিয়েছে, কারণ তাদের কোনো কাজে লাগছে না। আমি প্রথম এই গানগুলোর টিকা টিপ্পনী শুদ্ধ প্রকাশ করি, এর আগে কেউ নোটস দেয়নি। এবং বেশ কয়েকজন সাধক গায়ক, 4-5 জন, বসির শাহ, লোকমান, বীরেন দাস, আজহার খা, এদের বাড়িতে আমার নেমন্তন্ন থাকতো। 4-5 জন একসঙ্গে আমরা একটা সভা করতাম, গান পড়ে পড়ে যে শব্দগুলোর অর্থ তারা বলতেন, আলোচনা করে ঠিক করতেন, আমি লিখে নিতাম। দিনের পর দিন, রাতের পর রাত এগুলো করেছি। কিছু গান এখান থেকে বেছে বেছে সংগ্রহ করেছি। অনেক গায়ক বা তার পরিবার কি করেছে, তাদের খাতাগুলো বাড়িতে পড়ে আছে। তারা আমাকে দেখে দয়া করে বোঝায় আমি সারা রাত লিখতাম, এগুলো দিয়ে দিয়েছে। যেমন গোসাই গোপালের একটা গোটা খাতা, গোসাই গোপালের গোটা খাতা। আচ্ছা, গোপাল গীতা বলি আমি কিভাবে লিখেছি শুধু দেখাই আমার শ্রমগুলো। এইরকম এই সময়খানে অন্তত 100টা খাতা আছে, প্রতিটি খাতা দেখে গান লিখে যাচ্ছি, তাই না? এগুলো সমস্ত খাতাগুলো দেখে দেখে লিখে যাচ্ছি। এইটা বলছি, হ্যাঁ, এটা হয়নি বোধহয়। না, এই একটা গানের খাতা, অদ্ভুত রকম, তার গোটা খাতা আমাকে দিয়ে দিয়েছেন। আরো কত রকম যে গানের খাতা আছে, কত রকম, হ্যাঁ, কত রকম। এখানের এই সমস্তগুলো আমি দেখাচ্ছি না, এগুলো আমার হাতে লেখা সংগ্রহ করা, অথবা তারা খাতাগুলো দিয়ে দিয়েছে, এই খাতাগুলো রয়েছে, সবই এগুলো, ওই সবই খাতা, প্রতিটি কারো না কারো খাতা, নানা রকম। এবং বাউল ফকির পদাবলিতে অনেকের খাতায় ছবি আঁকা। এইভাবে এই গানগুলো মাসের পর মাস, দিনের পর দিন, আমার আর কোনো জীবন ছিল না। সময় পেলেই। এগুলো কি আপনার রচনা সংগ্রহে যাচ্ছে? না, এটা আলাদাভাবে বেরোবে না, এগুলো বেরোবে না। এগুলো তো 2 খণ্ডে আমি যা বের করেছি। আরো অনেক কয়েকটা খণ্ড সেখানে উল্লেখ আছে যে আরো কয়েকটা খণ্ড হতে পারে, কিন্তু এগুলো নিয়ে আর আমি খুব বোধহয় কাজ করব না। এটা আপনি যাদবপুরকে দেবো বলছিলেন? হ্যাঁ, আজকেই কথা হচ্ছিল, মানে তোমাদের কাছে আমি ঋণী, যে এগুলো আমি এখান থেকে অনেকদিন দেখলাম, তুমি দেখবে ওই কোট পোকা লাগছে, বহু খাতা একটু নষ্ট হয়ে যাওয়ার 2-একটা দেখি, কেন এই সিদ্ধান্ত নিলাম। কত বিচিত্র রকম খাতা হয়, কত বিচিত্র খাতা। আমি আরো দেখাই কত খাতায় কত রকম ছবি থাকে। এগুলো একেবারে গায়কদের গানের খাতা, কত রকম আঁকা ছবি থাকে। সুন্দর হাতের লেখা।
মানে এরকম মানে শতাধিক খাতা, হ্যাঁ সব আছে ছবি, হ্যাঁ ভেতরেও আছে, প্রথম দিকে দেখো। এটা ভালো করে দেখবে, নারী পুরুষ একসঙ্গে। তো ওরা এখন যাদবপুর কি ওরা এটা আর্কাইভে রাখবে না ওরা? এই আলোচনাটা পরে করছি, এটা আমাদের মূল আলোচনার দরকার নেই। এরকম আরো বিচিত্র রকম খাতা আছে, দেখাই দু একটা দেখাই, এগুলো রেকর্ড হয়ে থাক। আরো কত রকম সাইজ হতে পারে খাতা। এখানে পুরনো গায়ক যারা পদকর্তা তাদের খাতা আছে, না এখানে নেই। মানে বিচিত্র রকমের সমস্ত খাতা আছে, সাইজ অন্যরকম, গোল, উল্টো করে লেখা, কত কায়দা আছে যাতে সবাই না পড়তে পারে, তার বিরুদ্ধে প্রতিরোধ। এবং আমাদের নিরক্ষরের দেশ ছিল না। বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের আগে চৈতন্য চরিতামৃতে উল্লিখিত আছে, বা ইসলামে তো সবাই জানে, কোরআন লিখে জীবিকা নির্বাহ করত, কপি করে, তাই না? কপিয়ার, লেখনীয় বলা হতো, মহাপ্রভু লেখনীয় ছিল। এই লেখার মাধ্যমে সার্কুলেটেড হতো, প্রত্যেকে তার লেখা, অর্থাৎ বাউল গানের ওরাল সার্কুলেশনের পাশাপাশি রবীন্দ্রনাথ লিখেছেন, তাহাদের পুরাতন খাতা দেখিয়াছি। এই খাতাগুলো বহুজন ভালোবেসে আমাকে দিয়ে দিয়েছেন। কোনো পরিবারে কেউ মারা গেছে, খাতাগুলো ছিল, আমি যেন কাজে লাগাই, বা তাদেরই দেওয়া জিনিস আমি তাদেরই ফেরত দিয়েছি বাউল ফকির পদাবলিতে। বাউল ফকির পদাবলি যখন বেরোয়, 1000, 1000, 2000 গান, মন ফকিরের ছোট্ট একটা প্রতিষ্ঠান, তাদের বের করার ক্ষমতা ছিল না। আমার তখন খুব লেখক হিসাবে প্রতিষ্ঠাও ছিল না। একটা কথা বলি, 1984-তে আমি পিএইচডির কাজ করি। 10 বছর আমি কোনো কিছু লিখিনি, ছোট ছোট কিছু লেখা ছাড়া। 95-তে আমার প্রথম লালনের উপর কাজটা বের হয়। এই 10 বছর এই করে গেছি। এখন হলে দেখি এই সমস্ত খাতাগুলো হাতে লেখা, এবং ওই খাতা দেখে ভুল বানান, হাতের লেখা অন্যরকম পড়তে হয় পরিশ্রম করে, দদ্দাশয়, ওকার, মায়াকার, অন্তস্থ সময়, তাই না? আমাকে তো বুঝে বুঝে লিখতে হয়। আমার যেটা ডিলিটের কাজ, তুমি যদি দেখো বইটা আউট অফ প্রিন্ট, কতদিন পরেই দেশ ছাপাবে, ওরা নিয়েছে, ওরা খুব তাড়াতাড়ি বের করবে। বর্ণপরিচয় আউট অফ প্রিন্ট ছাপাচ্ছে না। এখন এই গানের লেখা গোসাই গোপাল 2টো বই ছাপিয়েছিলেন, বই কোথায় হারিয়ে গেছে কে জানে, শিষ্যরা কিন্তু খাতায় লিখে নিয়েছিল। এই খাতাটায় বিভিন্ন পদকর্তার 150 গান তিনি সংগ্রহ করে লিখে রেখেছেন। এখানে আরো দেখাতে পারি, সারা জীবন 2 পুরুষের অদ্ভুত রকম গোল খাতা অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, 2 পুরুষের গানের খাতা। অর্থাৎ একটা সার্কুলেশন ছিল, বিশেষত যারা গান করে তাদের গানের খাতা এসেনশিয়াল, জমির চাইতে মূল্যবান। আর বাউল গান মূলত প্রশ্নোত্তরী গান হয়। গানের খাতা মাধ্যমে একটা লিখিত সার্কুলেশন ছিল, লেখনিয়া, সেখানে মহাপ্রভুরও লেখনিয়া ছিল, পুঁথি লিখছে, টোল, চতুষ্পাঠী, মাদ্রাসা, কি দিয়ে পড়াশোনা হতো। সুতরাং আমাদের দেশটা নিরক্ষরের দেশ ছিল না, সব দেশেই এই সার্কুলেশনটা ছিল, এবং এদেরও ছিল। আমি যে খাতাটা গত বছর দিয়ে এসেছি লালনের মানে আখড়ায়, ভোলাই শাহ ফকির, লালনের জামাই এবং শিষ্য, লালনের পরে আখড়ার যিনি অধিকারী হন, তার সংগৃহীত খাতা
571টা লালনের গান। তুমি বইটা পড়লে দেখবে কেউ গেলেই, এমনকি অন্নদা শঙ্করকেও তারা বলেছিল রবিবাবু খাতা দিয়ে গেছে আর ফেরত দিচ্ছে না। অন্নদা শঙ্করও একটু হেসেছিলেন। এই খাতাটা রবীন্দ্রনাথের পরিবারে ছিল, কৃষ্ণকৃপালিনীর কাছ থেকে একজন, আমি সব লিখেছি ওটা। অর্থাৎ লালন নিজে লিখেছেন, তার হাতে লেখা নয়, তার শিষ্য ইত্যাদি, যেমন গোসাই গোপালের এটা হাতে লেখা নয়, তার শিষ্য সব গানগুলো লিখে রেখেছে। এখানে বহুজন আলেপ, আমাদের অঞ্চলের বহু পদকর্তা, দাঁড়ের বহু পদকর্তা, তাদের নিজের হাতে লেখা খাতা আছে। তবে সবাই নিরক্ষর ছিলেন না। মুক্তোর মতো আলেপ ইত্যাদির হাতের লেখা যদি দেখো, পুঁথির হাতের লেখা, দেখলাম একটা পুঁথির হাতের লেখা। একটা সার্কুলেশন ছিল, অর্থাৎ লোক ফোক মানে ওরাল নয়। আমি এই জন্যই বললাম ফোক মানে আমাদের পাশ্চাত্য প্রভাবযুক্ত যে ট্র্যাডিশনাল সাহিত্যের ধারা, সেইটা এক কথায় বলতে পারি। আমরা মধ্যশ্রেণী মূল ধারাটাকে এটাই বলেছি, কিন্তু গল্প, গান, কবিতা সবকিছুই আছে। এই ধারাটাকে আমরা কোনো কিছু না বলতে পারে ফোক আখ্যা দিয়েছি। এবং ওই 570টা গান, তুমি কৃপাশাস্ত্রের অর্থভেদ এই বইটা পড়ে রেখো, বা ব্রাহ্মণ্যমান ক্যাথলিক সংবাদ, পূর্ববঙ্গের আঞ্চলিক উচ্চারণে বানানগুলো লেখা তাই ছিল। সময় গেলে সাধন হবে না, সময় দন্তস্বয় ওকার মায়াকার অন্তস্থ, উচ্চারণ ভিত্তিক বানান তো সবাই লেখে। ও যখন সংলাপ লেখে তখন তো উচ্চারণ ভিত্তিক বানান লেখে, তাই না? না না, অসম্ভব। ভুল বানান কে বললো? ওই অঞ্চলে উচ্চারণ ভিত্তিক বানান, অন্য অঞ্চলে সেটা পাল্টে যাবে, কিন্তু স্ট্রাকচার গুলো ঠিক আছে। গত বছর আমি ওদের উৎসবে গিয়েছিলাম, ওদের দিতে ওরা আমাকে আমন্ত্রণ জানায় সরকার থেকে, যার পরে একটা কপি আমি কাজ করার পর মূল পাণ্ডুলিপি শান্তিনিকেতনে জমা দিয়ে দিই। সুধীর খাস্তগিরের মেয়ে শ্যামলিতান খাস্তগির, তিনি পেয়েছিলেন রবীন্দ্রনাথের নাথ জামাই কৃষ্ণকৃপালিনীর কাছ থেকে। কৃষ্ণকৃপালিনী পড়তে পারছেন না, তুমি আমার দিল্লি থিসিসটা ওটা কোথায় খুঁজে পাচ্ছি না, আমি এখন খুঁজে পাবো না, পেলে দেখাতাম। তিনি বাংলা বলতে পারতেন, পড়তে বা লিখতে ভালো পারতেন না, তাও হাতের লেখা, একটা পুঁথির হাতের লেখা, মুক্তার মতো লেখা। কে লিখেছে? লেখক নাম লেখা আছে, শীতল শাহ, তার ছেলে জগৎ বিশ্বাস তার নাম। সেখানে একটা কাপড়ের কল ছিল, সেই কাপড়ের কলে কাজ করতেন। আমি এগুলো খুঁজে বের করেছি। এখন এছাড়াও আরো খাতা ছিল গানের। এই খাতাটা রবীন্দ্রনাথ নিজে এনেছিলেন কিনা তার কাছে এসে পৌঁছেছিল, রবীন্দ্র ভবনেও জমা পড়েনি। তিনি পড়তে পারছিলেন না। শ্যামলী অসুস্থ, দেখতে যান ওকে, বলে এটা কি, একটু দেখো তো কাউকে। তার 15 দিন পরে উনি মারা গেলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে। আবারও হয়তো আমরা আর একটা সিটিং করতে পারি পরবর্তীতে। ভালো থাকবেন, আশীর্বাদ। ঠিক আছে, তোমাদেরও ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ আমার কথা শুনলে তোমরা। না, আমাদের তো প্রাপ্তি, এটা আমাদের প্রাপ্তি।